প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নিয়মিত ক্লাস করতে পারোনি বা বিভিন্ন কারণে ক্লাসে যোগ দিতে পারোনি তারা এবং অনেকেই বলেছো যে তোমাদের সিলেবাসটা আবার যেন আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমাদের যে সেকশনে যেই টিচার পড়াক না কেন তিনি আমার বিশ্বাস খুব সুন্দরভাবে পড়িয়েছে। তারপরও তোমাদের জন্য আমি তোমাদের অনুরোধে আর একটু ক্লারিফিকেশনের জন্য সেটা আবার একটু বলছি। প্রথমেই তোমরা জানো তোমাদের 30 মার্কের পরীক্ষা এবং তোমাদের এর মধ্যে 5টা কোশ্চেন আসবে। 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের মার্কস থাকবে 10 আর বাকি সবগুলোতেই থাকবে 5 করে। প্রথমেই তোমাদের আসবে ম্যাচিংয়ের জন্য তোমরা জানো ভোকাবুলারি বা ওয়ার্ড পাওয়ারটা, ওয়ার্ড মিনিংটা জানা খুবই জরুরি। টেক্সট বইটা খুব ভালো করে পড়বে, সবসময় টেক্সট বইটাকেই বেসিক মনে করবে। টেক্সট বইয়ের মধ্যে থেকে তোমাদেরকে কলাম বা টেবিল আসবে, সেই টেবিলের মধ্য থেকে বাক্যের সাথে বাক্যের মিল অথবা বাক্য থেকে তোমরা তার কোনো এক্সটেনশন বা তার বাড়তি অংশটাকে মিল করতে বলবে। তোমাদের যেভাবে আসুক না কেন তোমার অর্থটা জেনে তুমি সাবজেক্ট ভার্ব দিয়ে অথবা একটা অর্থের সাথে নাউনের মিল, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ মিল, কার সাথে কোন অংশটা মিলবে সেটা তোমরা নির্ণয় করবে। তারপর তোমাদের দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে একটা প্যাসেজ আকারে কোহেসিভ ডিভাইস। তোমরা জানো কোহেসিভ ডিভাইস অনেক প্রকার হতে পারে। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে অনেকগুলো গ্যাপ দেওয়া থাকবে এবং তোমরা সেই গ্যাপ পূরণ করার জন্য ক্লু আকারে কতগুলো কোহেসিভ ডিভাইস তোমরা পাবে। তোমরা জানো কোহেসিভ ডিভাইস অনেক প্রকার হয়ে থাকে। তোমরা ভালো করে সেন্টেন্সটা পড়ার পরে তখন দেখবে যে ওই সেন্টেন্সটা কি কোনো কিছু অ্যাড করেছে কি না, কোনো সিকোয়েন্স নির্দেশ করে কি না, কোনো কজ ইফেক্ট নির্দেশ করে কি না, কোনো ইলাস্ট্রেশন বা কোনো উদাহরণ প্রয়োজন কি না, কোন ধরনের কোহেসিভ ডিভাইস সেটা তোমরা তোমাদের ক্লু থেকে নির্ণয় করে গ্যাপে বসিয়ে সেই গ্যাপটাকে তোমরা পূরণ করবে। তারপরে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানেও একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজে কতগুলো গ্যাপ থাকবে। তোমার নাম্বার পার্সন অনুযায়ী ভার্বে যতগুলো ফর্ম আছে V1 V2 V3 সেটা অথবা নন ফাইনাইট ভার্ব, জয়েন্ট পার্টিসিপল কোনটা বসবে তোমরা সেন্টেন্স থেকে সেটা বুঝতে চেষ্টা করবে। টেন্স পার্সন অনুযায়ী তোমরা সেই ভার্বের সঠিক ফর্মটা বসাবে। আর তারপর সব শেষে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে সামারির ক্ষেত্রে তোমরা জানো যে সামারি কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে। যেমন সামারি শান্ত লিখতে হবে তোমার 3rd পারসন। তারপর সামারি হবে অবশ্যই 1/3, এটা খুব বেশি বড় হওয়া যাবে না। এরকম তোমরা বানান শুদ্ধ করে গ্রামারটা শুদ্ধ করে তারপর তোমরা সামারিটা লিখবে। আর তোমাদের সবশেষে আসবে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে, তোমাদের 4টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। ওই প্যারাগ্রাফগুলো খুব ভালো করে পড়বে। প্যারাগ্রাফগুলো বইয়ের মধ্যে থেকে দেওয়া আছে, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, বই থেকে দাগিয়ে পড়তে পারো বা যে কোনো উৎস থেকে পড়ে তোমার নির্ভুলভাবে সেটা লিখবে। খুব ভালো করে প্রশ্ন আমার ধারণা অনেক সুন্দর হয়েছে। তোমাদের কাজ হবে খুব ধৈর্য ধরে সুন্দর করে পড়া, প্রশ্ন পড়ে সেটা অ্যান্সার করা। আবার বলছি ম্যাচিংয়ের জন্য তোমরা ভোকাবুলারিটা অর্থ বুঝতে চেষ্টা করবা। তোমাদের মধ্যে অনেক অর্থ তোমরা জানো, সেটাকেই তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর কোহেসিভ ডিভাইসের জন্য সেন্টেন্সটা খুব ভালো করে পড়তে হবে। প্রথম সেন্টেন্সটা এবং পরবর্তী সেন্টেন্সটা এই দুটোর মধ্যে আসলে এটা কি সংযোগ নাকি একটার বিপরীত কিছু, এটা কি কোনো উদাহরণ, কোনো ধারাবাহিকতা, কারণ ফলাফল, কোন ধরনের বাক্য এটা সেটা দেখে তোমরা কোহেসিভ ডিভাইস বসাবে। রাইট ফর্ম ভার্বস আবারও বলছি, এই জন্য তোমরা কনজুগেশন অফ ভার্বসটা একটু পড়তে পারো। তোমাদের যে কোনো গ্রামার বই যেটা আছে, গ্রামার বইয়ের অবশ্যই অনেকগুলো তোমার এক্সারসাইজ দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু চর্চা করো। আর সামারির নিয়মটা আবারও বলছি, সামারির নিয়মটা তোমরা একটু মানার চেষ্টা করবে। সামারি কীভাবে শুরু করতে হয় এটা নিজের মতো করে লিখবে, হুবহু তোমরা তুলে দেবে না। আর আবারও বলছি প্যারাগ্রাফটা সুন্দর করে বুঝে মুখস্থ করবে এবং সেটা লিখবে, লিখে তারপরে অ্যান্সার করবে। এইটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস, এইটুকুই আমার জানার ছিল। আশা করি তোমরা কোনো উপকৃত, তোমরা কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো।
আর এখান থেকেই হয়তো তোমরা একটু উপকৃত হবে। সুন্দরভাবে পরীক্ষা দাও। তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।